নমস্কার বন্ধুরা, চলে এসেছি বেঙ্গলি লাভ স্টোরি তোমাতেই প্রণয় আসক্ত পরবর্তী পর্ব 13 নম্বর পর্ব নিয়ে। আশা করি এই পর্বগুলো সকলের খুবই ভালো লেগেছে। এই পর্বটা খুবই সুন্দর হতে চলেছে। আস্তে আস্তে কাহিনীটাই নতুন টুইস্ট আসতে চলেছে এবং খুবই সুন্দর হতে চলেছে স্টোরিটা। শুনতে থাকুন, শুরু করছি। 1 ঘন্টা পর বাস এসে পৌঁছালো ভুবনেশ্বর। সেখানেই ওদের হোটেলের বন্দোবস্ত করা আছে। বাস এসে নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু রৌদ্র আর শ্রী এর খেয়াল নেই। মিষ্টি স্ত্রীকে নাড়িয়ে বলে, এই শ্রী, চল, চলে এসেছে। ও হ্যাঁ হ্যাঁ, চল চল। সবাইকে নামিয়ে তারপর কাব্য নিজেও নেমে গেল বাস থেকে। 5 মিনিট দূর এখান থেকে হোটেল। যেহেতু সবাই সারা রাত জার্নি করে এসেছে, তাই এবেলা আর কোথাও বেরোবে না, কিন্তু সন্ধ্যাবেলায় কাছাকাছি কোথাও একটা ঘুরে আসবে। কারোর গায়ে আর বিন্দুমাত্র জোর নেই হাঁটার। বহু কষ্টে সবাই পৌঁছালো হোটেলে, কিন্তু সেখানে ডকুমেন্ট জমা দিয়ে রুমের ছবি নিতে নিতে 1 ঘন্টা লেগে গেল। স্যারদের সবার জন্য একটাই রুম বুক করা ছিল। মেয়েদের জন্য ব্যবস্থা হলো যে তারা একটা রুমে মোট 4 জন করে থাকবে, আর ছেলেরা 5 জন করে। মিষ্টি, শ্রী আর স্নেহার মনটা রীতিমতো খারাপ হয়ে গেল। একে তো জীবনে প্রথম বাইরে ঘুরতে আসা, তারপর আবার বন্ধুদের সাথেও থাকতে পারবে না 7 দিন। মিষ্টি, শ্রী, কে জানে আবার কার কার সাথে রুম শেয়ার করতে হবে। ওরা তো খুবই মুখ বেজার করে সবাই আছে। মিষ্টি, শ্রী, স্নেহা, 3 জনাই কার সাথে রুম পড়বে সেই নিয়ে। রুইয়ের কথাবার্তায় এইটুকু বোঝা গেল যে কে কোন রুমে থাকবে সেটাও কাব্য নিজে নির্ধারণ করেছে। রুইয়ের দৌলতে এটুকু বাসযাত্রাতেই অর্ধেক কলেজের লোক জেনেই গেছে যে কাব্য তার প্রেমে মাতোয়ারা। তাই যারা যা প্রশ্ন কাব্যকে না করে তার উড়ে এসে জুড়ে বসা প্রেমিকাকে করছে। কাব্য নাম বলতে শুরু করেছে। যাদের যাদের নাম ডাকা হচ্ছে তারা রুমের চাবি নিয়ে রুমে চলে যাচ্ছে। দেখতে দেখতে প্রায় সবাই চলে গেল রুমে, কিন্তু মিষ্টি, শ্রী আর স্নেহা, ওদের নাম আর এলো না। শ্রী মনে মনে তৈরি হচ্ছে, কিছু হলেই কাব্যকে কিভাবে শায়েস্তা করবে, অপমান করবে, সেই জন্য। সবার রুম বলে দিতেই কাব্য বলে, আর 3 জন বাকি রইল, স্নেহা, তুলিকা আর শ্রীতমা। তোমাদের রুম নাম্বার 711। শ্রী, মিষ্টি আর স্নেহা আশ্চর্য হয়ে তাকায় কাব্যের দিকে। শ্রী যেন নিজেই নিজের কানকে বিশ্বাস করতে পারে না। তাই নিশ্চিত হওয়ার জন্য বলে ওঠে, শুধু আমরা, আর কেউ নেই? কাব্য সেইভাবেই কাগজটা দেখতে দেখতে বলে, আর কাউকে তো দেখতে পাচ্ছি না বলে মনে হচ্ছে না, তোমাদের 3 জনকে ছাড়া। ওদিকে রুমে ঢুকেই শ্রী, মিষ্টি আর স্নেহা খুশিতে চিৎকার করে ওঠে। 3 জনের 3 জনকে ছাড়া এই ট্রিপটা যে কতটা বাজে কাটতো সেটা শুধুমাত্র ওরাই জানে। কৃতজ্ঞ কণ্ঠে একদম মিষ্টি বলেই উঠল, কাব্য সত্যিই ভালো রে, ও না থাকলে এটা হতোই না। ঠিক বলেছিস, কাব্য কত কিউট। স্নেহাও তো গদগদ হয়ে বলল। শ্রী তো বলল, এতে কাব্যের কি করার আছে, কাকতালীয়ভাবে ঘটে গেছে ঘটনাটা, আর এমনিতেও শেষে আমরা 3 জনই পড়েছিলাম। আশ্চর্য যে শ্রী হয়নি তা না, ভীষণ আশ্চর্য হয়েছে শ্রী। কাব্যের চরিত্রের প্রতিটা পৃষ্ঠাকে ও যত গোছানোর চেষ্টা করছে, কোনো এক অজ্ঞাত হওয়ার বারবার এসে প্রতিটা পৃষ্ঠা উড়িয়ে এলোমেলো হয়ে যাচ্ছে। যতবার ও কাব্যকে নিজের সাধ্যমতো কোনো এক মাপকাঠি দিয়ে মাপার চেষ্টা করছে, কাব্য তত ওর সাধ্যের বাইরে চলে যাচ্ছে। ওকে দেখে যতটা কঠিন বলে মনে হয়, তার থেকেও কঠিন এবং কঠিনতম কাব্য। আজকেও কোনোভাবে আশাই করেনি কাব্য ওদের 3 জনকে একসাথে রাখবে। সত্যি বলতে শ্রী আশাই করেছিল কাব্য ওকে জব্দ করার জন্য বিশেষ করে অন্য রুমে দেবেই, কিন্তু না, আবার অপ্রত্যাশিত কিছু। কাজটা যে সম্পূর্ণ কাব্যের ইচ্ছাতেই হয়েছে সেটা একটা নিষ্পাপ যে শিশু সেও বলে দেবে এটা সম্পূর্ণ কাব্যই করিয়েছে। তবে এর কারণটা কি? মনুষ্য প্রবৃত্তি হলো অজানাকে জানা আর অচেনাকে চেনার চেষ্টা করা। চিনে নেওয়ার কাজটা যত কঠিন হয়, চিনতে যাওয়ার কৌতূহলটাও ততটাই মাথাচাড়া দিয়ে ওঠে। সহজকে ছেড়ে জটিল থেকে জটিলতর রহস্যের পেছনে ছোটাই হচ্ছে মানুষের ধর্ম।
প্রতিটা রহস্যের প্রতিটা গিঁট না খোলা পর্যন্ত তার স্বস্তি নেই। শ্রীরা রুমের দিকে যেতেই কাব্য ছেলেদের নাম ডাকা শুরু করে। সবাই রুমে চলে গেলে কাব্য, আকাশ আর মোটুও নিজেদের রুমে চলে আসে। রুমে এসেই যে যার মতো ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। সবাই রীতিমতো ক্লান্ত। সারা রাত কাব্য ঘুমাতে পারেনি, এতজনের দায়িত্ব ওর ওপর। তবুও সকালের দিকে আধ ঘন্টার জন্য চোখ লেগে গিয়েছিল। এখন একটু নাম ঘুমালেই নয়। বিছানার আশেপাশে শুয়েছে কাব্য, আরেক পাশে আকাশ আর মাঝে মোটুকে দিয়েছে। শোয়ার সাথে সাথে চোখ লেগে গিয়েছিল কাব্যর। হঠাৎ মোটু উঠে বসে বলে, কাব্য, আবার কি হলো মোটু? তোর আবার কি হলো? কাঁচা ঘুমটা ভেঙে যাওয়ায় রেগে উঠল কাব্য। না মানে, তোদের কি চাই একটু খোলাসা করে বল তো। ঘুমাতে দিবি আমাকে? না, তুই শ্রীদের তিনজনকে একটা রুমে দিয়েছিস, মানে বাকি সবাই। এই, তোদের কি হয়েছে বলতো? কি চাইছিস একটু খুলে বলতো। সকাল থেকে ওই মেয়েটার নিয়ে একটার পর একটা বলেই যাচ্ছিস। তোরা কি জানিস না যে মোট 43টা মেয়ে ছিল? তো শেষে তিনজনই বাকি ছিল। নিজেরাও ঘুমা আর আমাকেও ঘুমাতে দে। দুপুরে খাবার বলা আছে, রুমেই দিয়ে যাবে, তাই আমাকে আর বিরক্ত করবি না। কথাটা বলি কাব্য ওপাশ ঘুরে শুয়ে পড়ল। আকাশ আর মোটু এখনও দুজন দুজনের দিকে তাকিয়ে নির্বিকারভাবে বসে আছে। ব্যাপারগুলো কেমন যেন ঘোলাটে ঘোলাটে লাগছে ওদের কাছেও। আচ্ছা মোটু, একটা কথা বল। তিনজন বাকি ছিল তা তো বুঝলাম, কিন্তু ওরা তিনজনই বাকি ছিল, বাকিরা কেন না? বুঝতে পারছিস? না, পারছি না। আমার মনে হয় বেশি ভাবছি, একটু শুয়ে পড়। কিন্তু আমার, ছাড় না, বাদ দে। আকাশের কিন্তু মনে একটা খটকা সে কিছুদিন থেকেই হচ্ছে। লম্বা টানা ঘুম দিয়েছে সবাই। সবার মেজাজ আর শরীর এখন ফুরফুরে। উঠে নিজেদের লাঞ্চ নিজেদের ঘরেই সেরে নিয়েছে। সন্ধ্যায় সবাইকে 6টার সময় রেডি হয়ে রুম থেকে বেরোতে বলে দেয়া হয়েছে। হোটেলে ঢোকার সময়ই তাই সবাই যে যার মতো তৈরি হচ্ছে সেই হিসেবে। শ্রী, মিষ্টি আর স্নেহাও তৈরি হতে বসেছে। ইতিমধ্যে শ্রী ফোন করে দিয়েছে রৌদ্রকে। ওরা চারজন একই সাথে থাকবে। আকাশ এখনও ঘুমে। বহু চেষ্টার পর যখন ওকে ঘুম থেকে উঠাতে পারে না, তখন কাব্য এক ঠেলা মেরে বিছানা থেকে ফেলে দেয় ওকে। কাব্য, কি চাই? ওর তাড়াতাড়ি। সবাইকে আমি বলেছি 6টায়, আর তুই এখনও ঘুমিয়ে আছিস? ঘড়ির দিকে তাকা, 5টা বাজে। ধুর ধুর, আমি যাবই না। তুই যাবি না, তোর ঘাড় যাবে। উঠবি কি না? আকাশ এক দৌড়ে বিছানা থেকে উঠে বাথরুমে ঢুকে যায়। এখনই হয়তো কাব্য গায়ে জল ঢেলে দিত। মিষ্টি, তুই চাইলে চশমাদার সাথেও ঘুরতে পারিস, আমাদের কোনো প্রবলেম নেই, তাই না শ্রী? ঠিক ঠিক। দেখ দেখ স্নেহা, আমি কিন্তু, বাহ, আকাশটাও ফ্রি থাকতে পারে। কথাই বলবো না আমি তোদের সাথে। ধুর, তোরা আমার বন্ধু তো হতেই পারিস না। মিষ্টি তো খুব রেগে গেল। 10 মিনিট পর শ্রী একটা কালো টপ আর ডেনিম জিন্স পরে চুলগুলো হাত খোপা করে বলল, আমি তো রেডি, তোদের হয়েছে? স্নেহা এতক্ষণ বসে বসে মেকআপ করছিল, এবার শ্রীকে দেখে উঠে বলল, শ্রী, আজ অন্তত একটু সাজ। ঘুরতে এসে এভাবে যাবি তুই? আমার এভাবেই ভালো লাগছে, আর বেশি কিছু করতে হবে না, প্লিজ তোরা সাজ না। শ্রী, সুইটহার্ট আমার, একটা কানের অন্তত পর, আর চুলগুলো তো অন্তত ছেড়ে দে আজকের জন্য। কি করতে করে রেখেছিস চুলগুলো বলতো? কিন্তু, কোনো কিন্তু না। নে এবার ঠিক আছে, কিন্তু কানের আমি পরবো না এখন, প্লিজ। আগের থেকে বেটার। বেজার মুখ করে স্নেহা ওর ক্ষমতা থাকলেও যে শ্রী আর মিষ্টিকেও কানেরটা পরাতেই পারল না শ্রীকে। স্নেহার মেকআপ করা শেষ। ও পরেছে একটা মিষ্টি গোলাপি রঙের ড্রেস, আর মিষ্টি পরেছে নীল টপ আর কালো জিন্স। তিনজনই একদম প্রস্তুত যাওয়ার জন্য। ওরা বেরোনোর আগেই দরজায় ঠকঠক আওয়াজ। স্নেহা, মিষ্টি তিনজনই বেরোনোর জন্য প্রস্তুত। হঠাৎ দরজায় আওয়াজ হলো, ভেসে এলো রৌদ্রের কণ্ঠ। কিরে, হলো তোর? শ্রী দরজা খুলতে দেখে রৌদ্র দাঁড়িয়ে আছে, সবুজ রঙের একটা টি শার্ট পরে। অবশ্য রৌদ্রের গায়ের রং রৌদ্রের মতোই উজ্জ্বল, তাই যে কোনো রঙই ওকে মানিয়ে যায়। হ্যাঁ চল, আমরা তিনজনই রেডি। ওরা 4জন হোটেলের বাইরে বেরিয়ে এসে দেখে সবাই মোটামুটি চলেই এসেছে তৈরি হয়ে। শ্রীয়ের অজান্তেই ওর চোখ দুটো খুঁজে চলেছে একটা অতি পরিচিত মুখকে।
কিন্তু কোথায়? ওই দূরে আকাশ আর মোটু দাঁড়িয়ে আছে, কিন্তু সে কোথায়? আচমকা আকাশ বলল, ওই তো কাব্য এসে গেছে। আকাশের দৃষ্টি অনুসরণ করে তাকাতেই দেখে কাব্য আর রু এগিয়ে আসছে। আবার কালো রং। আচ্ছা, জগতে অন্য কোনো রং কি এই কাব্যের মন জয় করতে পারে না? সব সময় নিজেকে এই কালো মেঘের আড়ালে লুকিয়ে রাখার চেষ্টা কেন? শ্রী আচমকা খেয়াল করলো ওর নিজের পরনেও তো কালো পোশাক। দেখেছিস শ্রী, একবার দেখ, কাল লাগেনি তাকে দেখ, সারাক্ষণ কাব্যের সাথে লেগে থাকে। ইচ্ছে তো করে গিয়ে চুলগুলো ছিঁড়ে দিতে। ওদের দেখা মাত্র তো স্নেহা একদম দাঁত কিরমির করে বলল, রু যে স্নেহা ছাড়াও আরও কতজনের এরূপ না বলা শত্রু তা হয়তো অন্তরাত্মা জানেন শুধু। তবে যার জন্য এত লড়াই, এত প্রতিযোগিতা, তারই কোনো ভ্রূক্ষেপ নেই। সে তো বহুকাল পূর্বেই তার হৃদয় অন্য কাউকে সমর্পণ করে বসে আছে। যারা কাব্যকে পাওয়ার বৃথা আশা এখনও মনে পোষণ করে বসে আছে, তাদের কথা ভেবেই মনে মনে শ্রী হাসছে আর ভাবছে, ছাড় না, আমাদের কি? আর তুই চিন্তা করছিস কেন? তোর জন্য আমরা আরও হ্যান্ডসাম কাউকে খুঁজে নেব। আমরা আজ সমুদ্রের দিকটায় যাব, ওখানে কিছুক্ষণ কাটিয়ে ফেরত আসবো, আর কাল যাব কোণার্ক মন্দির, ঠিক আছে? ওদের হোটেল থেকে সি বিচটাও 15 মিনিটের মতো, তাই ঠিক হলো সবাই গল্প করতে করতে হেঁটে যাবে। সকালে শ্রী ক্লান্ত ছিল, তাই জিনিসটা খেয়াল করেনি, কিন্তু আজ হোটেল থেকে বেরোতেই ব্যাপারটা বুঝতে পেরেছে। এত দূর থেকেও শোনা যাচ্ছে সমুদ্রের কোলাহল, অনুভব করা যাচ্ছে সমুদ্রের ঠান্ডা হাওয়া। এই হাওয়ার মধ্যে আছে এক পরিচিত মাদকতা। সবাই যে যার মতো হাঁটা শুরু করলো, কেউ দল বেঁধে যাচ্ছে, আবার কেউ বা যুগলে। স্যাররা যেহেতু আসেননি, তাই প্রেমিক প্রেমিকারা একটু হাঁপ ছেড়ে বেঁচেছে। শ্রী, মিষ্টি, স্নেহা আর রৌদ্র চলেছে একসাথে। শ্রী পেছনে তাকিয়ে দেখে কাব্য, আকাশ আর মোটু চলছে সবার পেছনে। বিচে পৌঁছতে পৌঁছতে প্রায় অন্ধকার নেমে এলো। নীল আকাশ আর নীল সেই যেন কালো রঙের নিজেকে মুড়িয়ে দিয়েছে। দূরে সমুদ্রের জলও যেন সেই রঙের কিছুটা নিজের গায়ে মেখেছে। চারিদিকে শুধু ঢেউয়ের গম্ভীর শব্দ আর মাতাল হাওয়ার স্পর্শ। সমুদ্র হুঙ্কার দিয়ে ডাকছে কাউকে, নাকি জানান দিচ্ছে নিজের অস্তিত্বের। কাকে? এই সুবিশাল সমুদ্র কে জানে কোন রহস্য বয়ে নিয়ে বেড়াচ্ছে নিজের অতল গহ্বরে। জগতের সমস্ত কঠিন বস্তুগুলো নিজের কাঠিন্যতা দিয়ে অপরকে ভালোবাসতে চায়। তারা নরম আবেগ, সূক্ষ্ম জিনিস বোঝে না। তারা তাদের কাঠিন্যের সর্বস্ব দিয়ে ভালোবাসতে চায়, জানান দিতে চায় নিজের প্রেয়সীকে নিজের মনের কথার। তাদের বিরহ মানে প্রলয় ঝড়, যে ঝড়ে সব কিছু এলোমেলো হয়ে যায়। আর ভালোবাসা মানেও প্রলয় ঝড়। চারিদিকে লোকের ভিড়, লোকারণ্য। কলেজ পড়ুয়া থেকে শুরু করে দম্পতি, প্রেমিক প্রেমিকা, বুড়ো বুড়ি, বাচ্চারা সবাই ভিড় এই পুরীর সমুদ্রে। কারোর কাছে এই সমুদ্র শুধুই রহস্য, কারোর কাছে আবার পবিত্র ধর্মস্থান, আবার কারোর কাছে নিতান্তই দুদিন সময় কাটাবার উপলক্ষ মাত্র। সমুদ্রের পাড়ে একটু উপর থেকে বাঁধানো জায়গাটায় বসেছে হাজার লোকের মেলা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ নিজেদের মতন রাগ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, মান, অভিমান ভুলে মুগ্ধ চোখে দেখছে সমুদ্রের আদিম বন্য খেলা। যে খেলা ভয়ঙ্কর অথচ সুন্দর। সমুদ্র ও তার টানে ছুটে আসা পর্যটকদের কেন্দ্র করেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। চারিদিকে লোকের আওয়াজ, ফেরিওয়ালার আওয়াজ, দোকানদারের আওয়াজ, কিন্তু সেসব ছাপিয়েও ঢেউয়ের কর্ণপটহ বিদির করা শব্দ। মাছের গন্ধ চারিদিকে ম করছে। কেউ কেউ মাছ ভাজা কিনে খাচ্ছে, কেউ বা হাঁটছে সমুদ্রের গা ঘেঁষে, কেউ বা বসে নিরিবিলিতে মনের ভাব আদান প্রদান করছে। স্ত্রীর কোনো দিকে খেয়াল নেই। সে কোথায় আছে, কোথায় যাচ্ছে, সেদিকে তার বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই। হাওয়ায় খোলা চুলগুলো বারবার করে উড়ে এসে মুখের ওপর পড়েছে। ও মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছে সুবিশাল সমুদ্রের দিকে। অবাক চোখে দেখছে ঢেউয়ের ভাঙা গড়ার খেলায়। দূরে দেখা যাচ্ছে জেলেদের নৌকার লণ্ঠনের আলো। প্রাণ হাতে নিয়ে তারা পাড়ি দেয় মাঝ সমুদ্রে। সমুদ্রের দিকে চেয়ে থেকে শ্রী ভাবে, আচ্ছা, এরা কোন ভাষায় কথা বলে? কেউ কি জানে সে ভাষা? শ্রী এক মনে দেখছে ঢেউগুলো, প্রাণপণ চেষ্টা। ঢেউগুলো বারবার বালির চরের বুকে আছড়ে পড়ছে, ঝাপটে ধরতে চাইছে, কিন্তু বারবার ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে। তবে হয়তো এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে
সে যে আবার আসবে, আবার সুদীর্ঘ পথ অতিক্রম করে এসে মিলিত হবে নিজের মনের মানুষের সাথে। যদিও সে জানে এই মিলন স্থায়ী নয়, এ তো শুধু কয়েক ক্ষণিকের সুখ মাত্র, কিন্তু তাও সে আসবে। এই ক্ষণিক মুহূর্ত সম্পূর্ণ রসটুকু নিবিড়ভাবে শুষে নিতে সে আসবে। কিন্তু হায় প্রকৃতির খেলা, সে বারবার নিজের সর্বশক্তি দিয়ে লড়াই করে ফিরে যাচ্ছে, আর বারবার নির্মমভাবে পরাজিত হচ্ছে কালো প্রকাণ্ড দানবাকৃতি সমুদ্রের শক্তির কাছে। সমুদ্র যেন তাচ্ছিল্যের হাসি হেসে ছিনিয়ে আনছে তাকে নিথর বালির চরের বুকের ওপর থেকে। সে ছিনিয়ে এনে কেড়ে নিয়ে প্রমাণ করতে চায় নিজের দাপট, প্রমাণ করতে চায় এই ঢেউ তার বুকের পাঁজর থেকে সৃষ্টি হয়েছে। ঢেউয়ের জন্ম মৃত্যুই তার বুকের মধ্যিখানে, তার আদেশে সে শুরু হবে, তার আদেশেই শেষ। মাঝে মাঝে নীরব থেকে সমুদ্র দানব যেন নিজেই নিজের একাকিত্বের নীরবতা ভেঙে দিয়ে হুঙ্কার দিয়ে ডাকছে। আসলে সমুদ্র কেড়ে সুখ পায় আর বালির চর ত্যাগে, কিন্তু ঢেউ, তারাও কি আদৌ সুখী? আচমকা এইসব ভাবতে ভাবতে শুনতে পেল রৌদ্র ডাকছে শ্রীকে। এই শ্রী, কি, কোথায় হারিয়ে গেছিলি? কতক্ষণ ধরে ডাকছি, খেয়াল করিনি রে। আর নিতেও এখানে যা বাতাসের শব্দ, কিছু শোনাই যায়নি। তা ঠিক বলেছিস, চল না সামনেটা গিয়ে দাঁড়াই, চল। কথাটা বলি স্ত্রী পরনে ঢাকা জিন্সটা হাঁটুর নিচ অব্দি যতদূর সম্ভব গুটিয়ে নিল, তারপর জুতোজোড়া হাতে নিয়ে রৌদ্রের সাথে সামনের দিকে চলল। জীবনে প্রথমবার পায়ে সমুদ্রের জলের স্পর্শ পেয়ে শ্রী যেন সমস্ত ক্লান্তি ভুলে গেছিল। একটু পর পর ছোট ছোট ঢেউগুলো আসছিল আর দুজনের পা ভিজিয়ে দিয়ে যাচ্ছিল। শ্রী এপাশ ওপাশ তাকিয়ে দেখল মিষ্টি আর স্নেহা একপাশে দাঁড়িয়ে সেলফি তুলছে। মিষ্টির বিরক্তি চোখে মুখে প্রকাশ পাচ্ছে, কারণ স্নেহার সাথে সেলফি তোলা কোনো যুদ্ধের কম না। শ্রী ওদের দুটোর সামনে এসে দাঁড়াতেই মিষ্টি বলে, শ্রী রে, আমাকে বাঁচা প্লিজ। শ্রী তো হেসে উঠল। তিনজন মিলে অনেকক্ষণ সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছিল আর বাচ্চাদের মতো ঢেউ নিয়ে খেলছিল। একবার করে এগিয়ে যাচ্ছিল, আবার ঢেউ এলে সঙ্গে সঙ্গে পিছিয়ে আসছিল। বড্ড ভালো লাগছিল চারপাশের পরিবেশের সাথে এই অবাধ্য ঠান্ডা হাওয়া। ওদের সময়সীমা হলো রাত 9টা পর্যন্ত, তারপর আবার হোটেলে ফিরে রাতের খাওয়া সেরে রুমে ফিরে যেতে হবে। ঘুরতে ঘুরতেই টুকটাক খাবার কিনে খেলো তিনজন, সাথে রৌদ্র যোগ দিল, চা, আইসক্রিম, এমনকি ফুচকাও। অনেকক্ষণ একসাথে কাটানোর পর শ্রী এপাশ ওপাশ তাকিয়ে বলে উঠল, মিষ্টি, বাকিরা কই রে? কাউকেই তো দেখছি না, সবাই আবার চলে যায়নি তো? শ্রী, তুই ঠিক কাকে খুঁজতে চাইছিস একটু বলবি? একটু কেশে বলল রৌদ্র। কাকে আবার খুঁজবো? সবাইকে খুঁজছিলাম, মানে যাবো না নাকি হোটেলে? থতমত খেয়ে শ্রী বলল। হঠাৎ সামনে থেকে রু এসে বলে, তোমাদের মধ্যে কেউ কি ভেজা আছো? আচমকা প্রশ্ন করা একটু আশ্চর্য হয়ে গেছিল ওরা। আশ্চর্য ভাবটা কাটিয়ে শ্রী বলে, না না, আমরা নন ভেজ। কেন? রাতের ডিনারের জন্য সবার কাছেই জিজ্ঞেস করা হচ্ছে কে ভেজ আছে কে নন ভেজ আছে। কথাটা বলি রু তো আবার চলে গেল। এবার দূর থেকে দর্শন পাওয়া গেল আকাশের। দুর্ভিক্ষে পীড়িত অনাহারে থাকা মানুষদের মতো দেখতে লাগছে তাকে। একটা চিপসের প্যাকেট হাতে নিয়ে এদিকেই আসছে। ওদের দেখি বলে ওঠে, আরে রং না তুলি, কেমন আছো? মিষ্টি দেখেও না দেখার ভান করে মুখ ঘুরিয়ে রাখলো। ও, স্নেহা, জিজ্ঞেস করা হয়নি, কেমন লাগলো সেদিনের সারপ্রাইজটা? আকাশ তো মিচকে হেসে বলল, জঘন্য, অসহ্য, আপনি খুব খারাপ করলেন আমার সাথে, খুব খারাপ আকাশ। স্নেহা তো ন্যাকা কান্না জুড়ে দিল। আকাশ বলল, আরে চাপ নিচ্ছ কেন? পরের বার না হয় কাব্যের পাশের সিটটাই দেব তোমাকে, চলবে? তবে কাব্য বসবে কি না তা নিশ্চিত করে জানি না। আকাশের কথাটা শুনে স্নেহার চোখে আশার আলোটা একবার দপ করে জ্বলিয়ে আবার নিভে গেল। দূরে দাঁড়িয়ে বিড়বিড় করে শ্রী বলল, তা বসবি বা কেন? কোনো মায়াক্ষী আছে না? আকাশ শুনতে না পেয়ে বলল, কিছু বললে শ্রী? আরে না না, আমি বলছিলাম আপনি কোথায় ছিলেন? মিষ্টি তখন থেকে আপনার ব্যাপারেই জিজ্ঞেস করছিল। ও বলছিল আপনি একবারও দেখা করলেন না এসে থেকে। মিষ্টির হাত ধরে পেছন থেকে টেনে সামনে নিয়ে এসে শ্রী বলল। শ্রীর চোখে দুষ্টুমির হাসি আর মিষ্টির মুখে সারা সংসারের বিরক্ত। ও পারলে শ্রীকে এই সমুদ্রেই চুবিয়ে চুবিয়ে মারে।
আকাশ অনেকক্ষণ গম্ভীর হয়ে মিষ্টির দিকে তাকিয়ে থেকে গালে হাত দিয়ে নিতান্তই ভদ্র অমায়িক ছেলের মতো বলল, এই জন্যই, ঠিক এই জন্যই আমার ভয় হতো। ঠিক এই ভয়টাই আমি এতদিন পেতাম। আমি জানতাম এই দুর্ঘটনাটাই ঘটবে, তুমি শেষমেশ আমার প্রেমেই পড়বে। ইস, এই জন্যই আমি বেশি মেয়েদের সাথে থাকি না। এবার তুমি আমার প্রেমে পাগল হয়ে যাবে, তারপর আমাকে প্রস্তাব দেবে। কিন্তু সমস্যাটা হলো আমি মানা কি করে করব? শ্রী, স্নেহা, রৌদ্র এতক্ষণ মন দিয়ে কথাটা শুনলেও শেষের দিকে আর না হেসে পারল না। ভুবন কাঁপানো হাসিতে ফেটে পড়ল তিনজন। মিষ্টি এতক্ষণ ধৈর্য ধরে এই বকাটের বকবক শুনছিল, কিন্তু এবার ওর ধৈর্যের সীমা অতিক্রম করে গেছে। আজ হয় ও হোটেলে ফেরত যাবে, নয়তো এই ছেলেটা। ও অত্যন্ত কড়া ভাষায় আকাশকে অপমান করার জন্য উদ্যত হতেই আকাশ আবার বলে উঠল, বাট চিন্তা করো না, তোমাকে আমি রিজেক্ট করবো না, যতই হোক একটা মেয়ের মন। তারপর আবার কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বলল, বাহ, এখন থেকেই এত ভেবে চিনতে ড্রেস আপ করছো? বলতে কি চান আপনি? হ্যাঁ, না না, কি চান আপনি? কি? মিষ্টি তো একদম রেগে তেড়ে আসছিল আকাশের দিকে। দেখো, আমি আকাশ, আর আকাশের রং নীল, আর তোমার জামার রঙও নীল, নীল আকাশ। আহা, সবাই এই কথা শুনে একবার মিষ্টির দিকে তাকিয়ে আরও এক দফা হাসিতে ফেটে পড়ল। মিষ্টি তো তেড়ে মেরে গেল, আপনাকে আমি? যা হোক করে শ্রী ওকে আটকে নিল। আকাশ বলল, ভালোবাসো তো? তা বেশ বেশ, এতবার বলতে হবে নাকি পাগলি? ওকে, এখন বাই, ওয়েট করবে কিন্তু আমার। কথাটা বলি আকাশ পেছন ঘুরে হাঁটা শুরু করলো, মুখে তো বিজয়ীর হাসি। এবার দেখি মিষ্টি আপনি কি বলেন আমাকে। ছাড় শ্রী, ছাড় আমাকে, আজ ওই বাঁদরটাকে আমি মেরেই ফেলবো, ছাড়। ওর সাহস কি করে হয়? রোগা শুটকি মাছ, পোলিও রোগী, ঝাঁটার কাঠির মাথায় আলুর দম, ওকে আমি ভালোবাসি? ওকে তো আমি। স্নেহা তো একদম, শ্রী আর স্নেহার হাত থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে তো মিষ্টি একদম তৎপর হয়ে উঠেছে। মিষ্টি, তুই কি পাগল হয়ে গেছিস? লাফাচ্ছিস কেন? সব লোক দেখছে তোকে, দেখ। সত্যিই আশেপাশে সবাই এতক্ষণ মিষ্টির পাগলামি দেখছিল দাঁড়িয়ে। মিষ্টি শান্ত হয়ে বলল, ওকে কি করব পরে ভাববো, কিন্তু তোকে আমি এই সমুদ্রের জলে চুবিয়ে আসবো শ্রী। একদম মিষ্টি খুব রেগে গেছে। শেষ পর্যন্ত ওর শ্রী ওকে এভাবে বিপদে ফেলল। রৌদ্র এতক্ষণ এই তিন রমণীর কীর্তি দেখছিল চুপ করে, আর মিটিমিটি হাসছিল। বাহ, এক কাজ করো মিষ্টি, সমুদ্রে চুবিয়ে না এসে ওর নামেও গিয়ে কাব্যকে বলে আসো, শ্রী খুশিই হবে, তাই না শ্রী? রৌদ্র তো শ্রীর দিকে কথাটা বলে চোখটা টিপল। শ্রী রেগে কিছু বলতে যাবে, তখনই রু এসে ওদের ডেকে বলল, সবাই চলে যাচ্ছে, প্লিজ তোমরাও চলো, কেসি ওয়েট করা একদম পছন্দ করে না। স্নেহা পেছন থেকে বিড়বিড় করে বলল, তোরা কে কাকে চুববি আমি জানি না, তবে আমার হাতেই কাল নাগিনীর মৃত্যু নির্ধারিত। হাসতে হাসতে গল্প করতে করতে ওরা হোটেলে পৌঁছালো। কিন্তু এত সবের মধ্যে শ্রী পুরোটা রাস্তা এদিক ওদিক দেখেছিল অনেক, কিন্তু না, কাব্যের দর্শন একবারও পায়নি। আজকের পর্বটা এখানেই শেষ করছি। গল্পটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে আগামীতে, শুনতে থাকুন, পরবর্তী পর্বগুলো খুব সুন্দর হবে, এই ট্রিপটাও খুব সুন্দর হতে চলেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। নতুন গল্প আরও আসবে, শুনতে থাকুন। ধন্যবাদ।